সার্জিস আলম বাচ্চা মানুষ, এটা বাবার তাল্লুকদারই না, বাংলাদেশে কে কি বলবে এটা আপনি নির্ধারণ করে দেবেন। আমার বঙ্গবন্ধু শিখিয়েছে বলে মুখ দিয়ে ফেনা বের করে আর কয়েকদিন পরে এসে বলবেন হাসিনাকে ফাঁসির রশিতে না ঝুলানো পর্যন্ত আমি কেউ যেন নির্বাচনের কথা না বলে। মোশাররফ আহমেদ ঠাকুর, ডিসেম্বরে জাতীয় নির্বাচন ধরে আমরা প্রস্তুতি নিচ্ছি, অক্টোবরের দিকে তফসিল, ডিসেম্বরে ভোট এবং জানুয়ারিতে সরকার গঠন, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার। অন্যদিকে আবার জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ, কোনো রাজনৈতিক দল ভুল করেও যেন নির্বাচনের কথা না বলে। শেখ হাসিনার বিচার হওয়া অবধি বিএনপি অপেক্ষা করবে কি? প্রথম কথা হচ্ছে বিচারের প্রশ্নে একটা প্রচলিত, আপনি নিজেও আইনের ছাত্রী ছিলেন, জাস্টিস হারিড, জাস্টিস বারিড, জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড। বিচারকে প্রলম্বিত করা যেমন বিচারকে অস্বীকার করা, বিচারকে দ্রুত করা এটা কবরস্থ করা। বিচার বিচারের মতো চলতে হবে, এটা শেখ হাসিনার পদ্ধতিতে বিচার করলে চলবে না। প্রথম কথাটা হচ্ছে বিচারের মতো চলতে হবে। বিচারকরা তিনি তার বিবেকের কাছে দায়ী এবং তার স্রষ্টার কাছে দায়ী। এটা যদি মনে করেন তাহলে বিচারের পর্বটা আমি শেষ করলাম। আর দ্বিতীয়টা হচ্ছে তাল্লুকদারি, জমিদারি আর আধুনিক রাষ্ট্রের মধ্যে একটি পার্থক্য আছে। আধুনিক রাষ্ট্রে ডেমোক্রেসির মধ্যে কমরেড প্রিন্স কি বলবেন এটা যেমন আমি নির্ধারণ করে দিতে পারি না, আমি কি বলবো কমরেড প্রিন্স এটা নির্ধারণ করে দিতে পারেন না। আমি আমারটা বলবো, কমরেড প্রিন্সেরটা কমরেড প্রিন্স বলবেন। আমরা দুইজন ডায়ালগ অ্যান্ড সেটেলমেন্ট, আমাদের মধ্যে কথা হবে, সেটেলমেন্ট হবে। তো সার্জিস আলম বাচ্চা মানুষ, আমি তার প্রতি খুব কঠোর হতে চাই না। এটার উত্তরটা হলো, তাও উত্তরটা হলো একবার কমপক্ষে এটা বাবার তাল্লুকদারই না, বাংলাদেশে কে কি বলবে এটা আপনি নির্ধারণ করে দেবেন। বঙ্গবন্ধু, আমার বঙ্গবন্ধু শিখিয়েছে বলে মুখ দিয়ে ফেনা বের করে আর কয়েকদিন পরে এসে বলবেন হাসিনাকে ফাঁসির রশিতে না ঝুলানো পর্যন্ত আমি কেউ যেন নির্বাচনের কথা না বলে। আমি বলি হাসিনার ফাঁসি হবে না, যাবজ্জীবন হবে না, মুক্তি পাবেন, এটা কি আমি নির্ধারণ করে দিতে পারি? আমি নির্ধারণ করে দিতে পারি? আমি পারি না। আমি যদি সত্যিকারের গণতন্ত্র এবং বিচার ব্যবস্থায় একটা অবাধ, মুক্ত, স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাস করি, তো সেইখানে এই বাচ্চারা ফেসিবাদ বলে সারাক্ষণ, বাট নিজেরা যে ফেসিবাদের মতো করে কথা বলে। আমি, আপনার মনে আছে কিনা কি বলে যে গণজাগরণের মঞ্চ, এই মঞ্চতে ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আমি সর্বোচ্চ, আমি আপনাকে বলি, আমি একজন লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করা মানুষ এবং আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে 5 তারিখের পরে আমাদের প্রথম শিক্ষাটা হলো আমরা যেন কোনো অবস্থাতেই কারো প্রতি জুলুম না করি, অন্যায় না করি। প্রথম কথাটাই হচ্ছে আমরা যেন কারো প্রতি কোনো অন্যায় বা জুলুম না করি। এটা যদি এইটুকুন যদি আমরা শিক্ষাটা গ্রহণ করি 5ই আগস্টের থেকে, তাহলে আমার মনে হয় অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। সেখানে কমিউনিজম হোক, সাম্যবাদ হোক, ডেমোক্রেসি হোক, কল্যাণ রাষ্ট্র হোক, প্রথম কথা হচ্ছে আমি কারো উপর অন্যায় করব না। আমি আপনাকে বলি যে সারা পৃথিবী জুড়ে এখন যেমন জাতিসংঘ যদি আপনি যদি প্রথমেই যদি বলেন যে ফাঁসি চাই, এই না ফাঁসি চাই, জাতিসংঘ আপনাকে এই কার্যে কোনো প্রকার সহায়তা দেবে না। আপনি বলবেন যে you should ensure the justice, correct, justice ensure করো, natural justice, to assure the natural justice। আমার সংগ্রামটা হচ্ছে to assure the natural justice, ন্যায় বিচারটা আমি নিশ্চিত করতে চাই। আমার ধর্মে যদি আপনাকে আমি বলতেছি, আমার ধর্মে যদি একেবারে খুব প্রচলিত একটা আয়াত যেটা সবার মুখস্থ আছে, বিশ্বাসী অবিশ্বাসী সবারই মুখস্থ আছে, সেটা হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, যে শেষ বিচারের দিনের মালিক। এর অর্থটা হচ্ছে যে তিনি ন্যায় বিচার নিশ্চিত করবেন। শুধুমাত্র যদি কেউ যদি, আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাই, এই জন্য চাই যেন বিচারের মুখোমুখি না হই। বিচারের মুখোমুখি হলে তো আপনি মহাফেসাদে ফেসে যাবেন। তো শেখ হাসিনা শুধুমাত্র ন্যায় বিচারের মুখোমুখি যদি হয়,
জাস্টিসের মুখোমুখি হয়, তো সে ১,৫০০ মানুষকে হত্যা করেছে, তার বিচারটা কি হবে? আমি কি বলে দিব ওর ফাঁসি হবে না যাবজ্জীবন হবে? আমি তো বলবো না। আমি বলবো জাস্ট টু এনশিওর দ্য ন্যাচারাল জাস্টিস ফর শেখ হাসিনা। তো এই জন্য আমি আপনি বলছি যে এই বাচ্চাদের কথাবার্তার মধ্যে সমস্যা আছে। আরেকটা হচ্ছে, আপনি রাজনৈতিক দলগুলিকে অবিশ্বাস করছেন। রাজনৈতিক দলগুলি ক্ষমতায় যাওয়ার পরে আপনি পৃথিবীর সকল কনস্টিটিউশনের একটা মূল ঘটনা আছে। মূল ঘটনাটা হচ্ছে, আপনি পরবর্তী পার্লামেন্টকে কখনো আপনি বাধ্যবাধকতার মধ্যে আনতে পারেন না। পরবর্তী পার্লামেন্টের জন্য আপনি দরজা খোলা রাখবেন, অ্যামেন্ডমেন্টের দরজা খোলা রাখতেই হবে তাকে। তো আপনি তার পরবর্তী পার্লামেন্টে হাত পা বেঁধে দিতে পারেন না, যেটা 15th অ্যামেন্ডমেন্টে করছিল, যে হাত পা বেঁধে দেওয়া, পরবর্তী পার্লামেন্টের 1/3 কনস্টিটিউশন কেউ সংশোধন করতে পারবে না। এটা কনস্টিটিউশনাল আইনের নীতি বহির্ভূত। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আজকে যেটা করতে চান, কোন রাজনৈতিক দলকে আস্থায় না নিয়ে যে কোনো সংস্কার করলে এই সংস্কারটা অশ্বডিম্বে পরিণত হবে। আপনি কি এতটুকুই সংস্কার করবেন যে রাজনৈতিক দলগুলিকে আস্থায় নিয়ে? আমি তো ঠাকুর, সংস্কার বাস্তবায়নের পথে রাজনৈতিক দলগুলোর অনৈক্যই কি মূল বাধা? না, আমি আপনাকে বলি যে রাজনৈতিক দলগুলিকে নিয়ে আপনি কমন যে সংস্কারের বিষয়গুলি আছে, যেগুলি যেমন ধরেন 32 বয়স, 32 চাকরির বয়স সীমা, চাকরির বয়স সীমা হচ্ছে 32, এটা নিয়ে কেউ কি আপত্তি করেছে? এইরকম আমাদের সংস্কারের অন্তত 50টি পয়েন্ট আছে। যেমন সে ধরুন ডিসিদেরকে আমরা করবো কিনা, রিটার্নিং অফিসার করবো কিনা। আমাদের অভিজ্ঞতা বলে ডিসিরা রিটার্নিং অফিসার হিসেবে ভালো করে না, কারণ তার পরবর্তীতে তার প্রমোশন আছে, তার ক্যারিয়ার আছে, সে সচিব পর্যন্ত হতে চায়, উপসচিব থেকে। তো ডিসিদের থেকে আমি আপনাকে বলবো যে সংস্কারের বিষয়বস্তু নির্বাচন কমিশন অফিসারদেরকে আমি রিটার্নিং অফিসার করতে পারি কিনা, নির্বাচন কমিশন অফিসারদেরকে আমি অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার করতে পারি কিনা। আলোচনা করুন, এক পয়েন্ট সমাধান হয়ে গেল যে আমার সুষ্ঠু নির্বাচনের পথে বাধা কি কি। আমি সুষ্ঠু নির্বাচনের পথে বাধা আইন শৃঙ্খলা বাহিনীর শিথিলতা, আইন শৃঙ্খলা বাহিনীর অ্যাকশন অ্যান্ড অমিশন। তো আমি বলবো যে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের প্রতি যদি নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত নেয়, আপনার মনে আছে 140 জন না কতজন গাইবান্ধা উপনির্বাচনে নির্বাচন কমিশন সুপারিশ করেছিল যাদের বিরুদ্ধে ব্যবস্থা সরকার নেয় নাই। বাট আমি বলবো যে নির্বাচন কমিশন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এবং এরা যদি এই ব্যবস্থার বিরুদ্ধে সংক্ষুব্ধ হন, তাহলে হাইকোর্টের নিচে তার কোনো আপিল হবে না, মানে তার সংক্ষুব্ধতার তার প্রতিকার আর কেউ দিতে পারবে না। তো এটা আপনি আসুন না, এটা আলোচনা করুন, দেখুন এটা 15 ডেজে